নজরে বাংলা। আমি সহেলি চক্রবর্তী রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে, এবং লোকসভা নির্বাচনের আগে আমরা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে আলোচনা করছি ভোটের ঠিক প্রস্তুতি কেমন চলছে, এবং এছাড়াও পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি ঠিক এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে তা বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে আলোচনার মাধ্যমে কিন্তু আমরা তুলে ধরছি আপনাদের সামনে। আর ঠিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মধ্যগ্রাম পুরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ ব্যানার্জি, এবং তিনি কিন্তু চেয়ারম্যান ইন কাউন্সিল, অর্থাৎ তার কাঁধে নির্বাচনের যে প্রচার তার একটা বড় দায়িত্ব রয়েছে, সে কথা নিঃসন্দেহে কিন্তু স্পষ্ট। আমি সরাসরি ভোটারকে স্বাগত জানাবো নজরে বাংলায়। নতুন বছর, ভোটের প্রচার চলছে জোর কদমে। এই মুহূর্তে দেখা যাচ্ছে, আমি একদম রাজনৈতিক প্রশ্নে না গিয়ে একটা যদি বঙ্গ সংস্কৃতির কথা বলি, তাহলে নির্বাচনের প্রচারের যেমন উত্তাপ রয়েছে, গরম তো রয়েছে, তেমনি কুকথার একটা উত্তাপ রয়েছে কিন্তু গোটা বারাসাত লোকসভার বিভিন্ন প্রাঙ্গণ জুড়ে। কি বলবেন? বিজেপি প্রার্থী একরকমের কথা বলছেন, তৃণমূল প্রার্থীরা বিভিন্ন ধরনের কথা। ব্যাপারটা হচ্ছে, রাজনৈতিক লোক না হলে, রাজনৈতিক দলের লোক যদি না হয় কেউ, তারা যদি রাজনীতি না করে, তাহলে তাদের কুকথা বলতেই হবে। কারণ কুকথা বলার, যে কোনো পক্ষই কুকথা বলতে পারে যাদের রাজনৈতিক বক্তব্য থাকে না। রাজনৈতিক বক্তব্য কারোর যখন থাকবে না, তখন সে কুকথায় যাবে। আর এই মুহূর্তে আমার মনে হয় কারোরই রাজনৈতিক বক্তব্য খুব বেশি নেই। কোনো দলেরই নেই? কোনো দলেরই নেই। হঠাৎ এইরকম কেন মনে হলো? দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, প্রচুর ভোট বৈতরণী পার করেছেন, তাহলে 2024-এর লোকসভা নির্বাচনে হঠাৎ এই কথা কেন মনে হলো? না, কেন মনে হলো, ব্যাপারটা হচ্ছে যা নেতৃত্বরা যা বলছে সেটাকেই আমার মনে হয়েছে যে, দেখেই আমার মনে হয়েছে যে অ্যাকচুয়ালি রাজনৈতিক কথাবার্তা হচ্ছে না, কুকথাই হচ্ছে। বুদ্ধদা, আপনি বরাবর স্ট্রেট কাট উত্তর দেন, এটা তার জন্য আপনার যেরকম সুনাম রয়েছে, তেমন কিন্তু আমি কোট অ্যান্ড কোট বলছি দুর্নামও রয়েছে। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবারে যে নির্বাচন রয়েছে, তাতে তৃণমূল যে এজেন্ডা সামনে রেখেছে, এবং সেই এজেন্ডা হচ্ছে স্বচ্ছতা, উন্নয়ন, সবকিছু মিলিয়ে, কিন্তু নিয়োগ দুর্নীতি সহ একাধিক ক্ষেত্রে দুর্নীতি, ইডি সিবিআই হানা, গ্রেফতার, এবং একই সঙ্গে সন্দেশখালীর ঘটনা, সব মিলিয়ে রায় এবারের ভোটটা তৃণমূলের কাছে কি খুব একটা সুবিধাজনক হবে বলে মনে করছেন? না, আমি বরাবরই বলছি, কোনো ভোটই সহজ নয়। কোনো ভোট যে কোনোভাবেই হোক, আপনার বিরুদ্ধে যদি প্রার্থী থাকে, সেটা সহজ নয়। বাংলায়, তাহলে ভারতবর্ষে যেমন মোদির পক্ষেও সহজ নয়, তেমন বাংলায় মমতা ব্যানার্জির পক্ষেও সহজ নয়। ব্যাপারটা এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে। আমার মনে হয় যে সবাই যদি বলে যে ময়দানে নেমে বাজিমাত করে দেবো, তা না। মানুষের সাথে লেগে থাকতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, মানুষের মন বুঝতে হবে। সারা বছর যদি আপনি এটা না করেন, তাহলে আপনাকে অকথায় কুকথায় যেতে হবে। বুদ্ধদা, এই মুহূর্তে যে নির্বাচনের যে প্রেক্ষাপট রয়েছে, তাতে বারাসাতের যিনি প্রার্থী হয়েছেন, এবার তার চতুর্থবার, ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, তিনি বলছেন যে তিনি বিপুল ব্যবধানে জিতবেন। এটা যেমন একদিকে সত্যি কথা যে তিনি বলছেন তিনি প্রচুর উন্নয়ন করেছেন, আর কোনো কাজ বাকি নেই। আপনারা তো দলের মধ্যে থেকে কাজ করেন, তাহলে আপনারাও কি মনে করেন যে সব কাজ 100% করা সম্ভব হয়েছে? কোনোদিনও সম্ভব না। উন্নয়নের কোনো শেষ আছে নাকি? ধাপ আছে। আজকে আপনি এই বিল্ডিংটা করেছেন, এই বিল্ডিংয়ের পরে আর একটা ফ্লোর উঠবে না, এই বিল্ডিংটার আর কোনো ডেকোরেশন হবে না, তাই হয় নাকি? সুতরাং উন্নয়ন কোনোদিন শেষ হয় না। তো উনি উন্নয়ন করেছেন, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। উনি উন্নয়ন করেছেন, উনি অনেক কিছু করেছেন। উনি আমার ওয়ার্ডেও লাস্টে 35 লক্ষ টাকা দিয়েছেন একটা কমিউনিটি সেন্টার করার জন্য। এই ধরনের কাজ উনি প্রচুর করেছেন। কিন্তু তার মানে এই নয় যে উন্নয়নটা শেষ হয়ে গেছে। উন্নয়ন, আর যে কোনোভাবেই বলুন, উন্নয়ন একটা চলমান কাজ। সারা সময়ই মানুষ যেমন চলতে থাকে, উন্নয়নটাও চলতে থাকে। আজকে আপনারা যশোর রোড যে দেখছেন, গত বছরের রাস্তা হয়েছে, তার মানে কি এটা আর কোনোদিন রিপেয়ার করতে হবে না? এই জায়গাতেই আমার একটা খুব স্পেসিফিক প্রশ্ন রয়েছে বুদ্ধদা, যে বারাসাত শহর যেটা খুব জমজমাট শহর, এবং দিনকে দিন শহরের যানজট সমস্যা মানুষের একবারে অসহনীয় হয়ে উঠছে, এবং একটা নির্দিষ্ট সময়ের পর বারাসাতে ঢোকা এবং বেরোনো কার্যত এখানকার সাধারণ মানুষের পক্ষে দুর্বিষহ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ এই নিয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ হচ্ছে বলছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এই জায়গা থেকে দাঁড়িয়ে কি বলবেন? দেখুন, বারাসাতে যারা বারাসাতকে ডমিনেট করছে, যারা বারাসাতকে চালাচ্ছে,
তাদের আরেকটু সদিচ্ছা থাকা উচিত, বিশেষত যানবাহন পরিচালনার ক্ষেত্রে। যানবাহন পরিচালনার ক্ষেত্রে আরেকটু সদিচ্ছা থাকা উচিত। এটা একটা বাইন্ডিংস হওয়া উচিত যে আমরা এই পর্যন্ত করেছি মানুষের সুবিধার জন্য, এরপরে আর বাড়াবো না, যাতে মানুষের অসুবিধা না হয়। আপনি তো মধ্যমগ্রাম টাউন তৃণমূলের প্রেসিডেন্ট, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে বারাসাতেরও বিভিন্ন ধরনের উন্নয়ন রয়েছে, অনেক কাজ রয়েছে। আপনি নিজে মধ্যমগ্রামের প্রচুর কাজ করেছেন, সেই জায়গা থেকে মধ্যমগ্রাম আর বারাসাতকে আমি যদি বলি 10-এর মধ্যে কত দেবেন, তাহলে আপনি কত দেবেন? দেখুন, আমি আপনাকে বলতে পারি এই মুহূর্তে মধ্যমগ্রামের পজিশন ব্যক্তিগতভাবে বলতে পারি অনেক ভালো, রাজনৈতিকভাবেও ভালো, পলিটিক্যালি অনেক ভালো জায়গায় আছে, এবং উন্নয়নের ক্ষেত্রেও আমার মনে হয় অনেক ভালো জায়গায়, বারাসাতের থেকে অনেক ভালো জায়গায় আছে। এবার একটু ভোট ভাগাভাগি প্রসঙ্গে আসি। যেটা বলা হচ্ছিল যে ধর্মীয় সম্প্রদায়কে ভাগ করে একটা ভোটের সময় রাজনীতি চলে, এটা কারোর অজানা নয়। যে দল যাই বলুক না কেন, রাজনৈতিক ময়দানে সবসময় সাম্প্রদায়িকতা ইস্যুকে তুলে ধরা হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে এবারে বারাসাত লোকসভা কেন্দ্র থেকে কিন্তু আইএসএফও প্রার্থী দিয়েছে, এবং এই যে ভোট ভাগাভাগির একটা ইস্যু, যেটা সকলেই দাবি করছিলেন যে মুসলমান সম্প্রদায়ের যে ভোট সেটা সম্পূর্ণভাবে তৃণমূল পাবে, আদপে কি সেটা পাবে? কারণ এখানে তো আইএসএফ অলরেডি প্রার্থী দিয়ে দিয়েছে। দেখুন, আমি আপনাকে বলি, এখানে একটা আইএসএফের প্রার্থী আছে, যিনি বলা উচিত না, যিনি হিন্দু, আইএসএফের প্রার্থী আছে। দেগঙ্গা মূলত মুসলমান ওরিয়েন্টেড কনস্টিটিউয়েন্সি। আপনি যদি বলেন হাবড়া, অশোকনগর, এরা কিন্তু একদমই মানে হিন্দু অধ্যুষিত কনস্টিটিউয়েন্সি। আমরা বারাসাতও প্রায় সবটাই হিন্দু, অনেকটাই, মানে একটা সেকশন বাদ দিলে অনেকটাই হিন্দু ওরিয়েন্টেড কনস্টিটিউয়েন্সি। সুতরাং বারাসাতের ক্ষেত্রে আমার মনে হয়, বা বাকি ফরওয়ার্ড ব্লকের যে ক্যান্ডিডেট আছে তিনিও বারাসাতের মানুষ, কিছু পরিচয় তো রাজনৈতিক সুবাদে ওনারও নিজেরও আছে। সেই ক্ষেত্রে মধ্যমগ্রাম অনেক ভালো জায়গায় আছে আমি মনে করি। কারণ আমাদের প্রার্থী যিনি হয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, তিনি মধ্যমগ্রামের মানুষ। আমরা যারা মধ্যমগ্রামের মানে যে রাজনৈতিক প্রেক্ষাপট আছে সেটা অনেক ভালো। আমাদের যে সমস্ত কাউন্সিলররা আছে বা সভাপতিরা আছে, তারা সবাই একাত্মভাবে কাজকর্ম করছে। আমি বলছি না বারাসাতে করছে না, বারাসাতেও হয়তো করছে, কিন্তু ওনাদের একটা অসুবিধাও আছে, যেটা হচ্ছে সঞ্জীব বাবু যিনি ক্যান্ডিডেট হয়েছেন তিনি একদম লোকাল লোক, উনিও বোধ হয় মিউনিসিপ্যালিটির কাউন্সিলরও বোধ হয়, তো উনি একটা লোকাল লোক, সেই ক্ষেত্রে কিছু অসুবিধা তো বারাসাতের আছে। আরও একটা বিতর্কিত প্রশ্ন আপনাকে করতে চাইবো, যে এই ধর্মীয় সম্প্রদায়কে খাড়া করে যে ইস্যুগুলোকে তোলা হয় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, ব্যতিক্রম নয় বারাসাত লোকসভাও, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে গতবারের যে পরিস্থিতি ছিল, অর্থাৎ 2019-এর লোকসভা নির্বাচনের যে পরিস্থিতি ছিল, 2024-এর সেই জায়গা থেকে দাঁড়িয়ে পরিস্থিতি কতটা উন্নতি ঘটেছে বলে আপনি মনে করেন? কিন্তু আমি আপনাকে বলতে পারি এটুকু যে মানে কাকলি ঘোষ দস্তিদার দেগঙ্গার কনস্টিটুয়েন্সিতে যে পরিস্থিতি আছে, গতবারে রেজাল্ট অনুযায়ী যদি দেখা যায় তাহলে মধ্যমগ্রাম আর দেগঙ্গার উপরেই ভর করে উনি নির্বাচনে জিতেছিলেন। গতবারের রেজাল্ট অনুযায়ী 37,000 মধ্যমগ্রামে লিড ছিল, 77,000 দেগঙ্গায় লিড ছিল, তাহলে তখন উনি 1,10,000 ভোটে জিতেছিলেন। অশোকনগর, হাবড়া, বারাসাত মোরাললেস উনি লেভেল করতে পেরেছে, কোনো জায়গায় একটু কম, কোনো জায়গায় একটু বেশি, লেভেল করতে পেরেছে। সুতরাং ওনাকে এবারেও দেগঙ্গার মধ্যমগ্রামের উপরেই বেশি নির্ভরশীল হতে হবে। ব্রতদা, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম তার মধ্যে যদি বারাসাতের প্রসঙ্গে আসি, আপনার সঙ্গে আগেও যখন আমার আলাপচারিতা হয়েছে তখনও তুলে ধরেছিলাম যে বারাসাতের একটা সমস্যা রয়েছে, জঞ্জাল সমস্যা। তারপর দেখা গিয়েছিল পৌরসভা, সাংসদ, বিধায়ক সবাই নিজেরা উদ্যোগ করে একটা সমাধানের পথ বের করেছিলেন, কিন্তু আজও সেই সমস্যার সমাধান হয়নি, এমনটাই বারাসাতের মানুষজন বলছেন। এবং শুধু তাই নয়, বারাসাত শহরের রাস্তার বিভিন্ন দিকে এখনো দেখা যায় যে জঞ্জালের স্তূপ পড়ে রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি বলবেন? আমার মনে হয় বারাসাতের কনজারভেন্সির যিনি দায়িত্বে আছেন উনি মনে হয় ঘোরেন কি ঘোরেন না আমি জানি না,
তবে এইটুকু বলতে পারি যে আমার মনে হয় বারাসাতের যে জঞ্জাল ফেলার জায়গা, সেই জায়গাটাও মনে হয় একটু ডিস্টেন্সে আছে, যার জন্য ওরা যে পরিকাঠামো দরকার সেই পরিকাঠামো হয়তো বা করে উঠতে পারেনি। আমি ক্লিয়ার নয়, কারণ আমি অ্যাকচুয়ালি মধ্যমগ্রামের বাইরে জাস্ট ঘুরে বেড়াই, কিন্তু পলিটিক্যালি আমার মধ্যমগ্রামের বাইরে খুব বেশি সম্পর্ক নেই। তবে এইটুকু আমার মনে হয়েছে যে বারাসাতের যে জঞ্জাল, সেই জঞ্জাল প্রপার যে সিএসি আছেন বা যারা দায়িত্বে আছেন দপ্তরভাবে, তারা মনে হয় কী জানি, আমার মনে হয় ঠিকঠাক প্রসেস হচ্ছে না। কারণ এখন তো SWM প্রচুর প্রসেস আছে জঞ্জাল সাফাই করে। আমরা যেমন মধ্যমগ্রাম যেমন সার উৎপাদন করছে জঞ্জাল সাফাই করে, বারাসাতে সেটা হচ্ছে কিনা আমি জানি না, সেটা আমি বলতে পারবো না। যার জন্য যে বারাসাতে এরকম পরিস্থিতি তৈরি করতে পারলে তো জঞ্জালের ইয়েটা কমে যাবে। যেমন মধ্যমগ্রামে যেহেতু সার উৎপাদনও হচ্ছে, একটা সেকশন তো নষ্ট হচ্ছে, সেই কাজটা দিয়েই আর কি সারটা উৎপাদন হচ্ছে এবং সেটা বিক্রিও হচ্ছে এবং ভালো দামে প্রচুর পরিমাণ অনেক মহিলারাও কাজকর্ম করে। সেরকম কোনো প্রজেক্ট বারাসাতে হয়েছে কিনা আমার জানা নেই। আরও একটা বিষয় জানতে চাইবো যে ভোট এলে, দীর্ঘদিন ধরে আপনি রাজনীতি করছেন, একটা মানে ভাগাভাগির বিষয় ওঠে, একটা গোষ্ঠী দ্বন্দ্বের বিষয় ওঠে। দেখা যায় প্রচুর যারা এক ঝাঁক মানে সেই পরিযায়ী শ্রমিকরা যেরকম হয় ঝাঁকে ঝাঁকে এখান থেকে ওখানে চলে যাচ্ছেন কাজের জন্য, ঠিক তেমনই উন্নয়নের জিগির তুলে এক দল থেকে অন্য দলে যাতায়াত, এই যে একটা চলতে থাকে। এবারেও আমরা দেখেছি লোকসভা নির্বাচনের আগে সেই যাতায়াত অব্যাহত ছিল এবং এখনো বেশ কয়েকটা জায়গায় সেই যাতায়াত অব্যাহত। যারা এই যাতায়াতেরটা পিওরলি লোভের জন্য, আর কিছু না, একদম পিওরলি লোভের জন্য, অন্য কিছু না। দেখুন, আমি কোন লোকটা ক্ষমতা ছেড়ে, তাপস রায় বাদে কোন লোকটা ক্ষমতা ছেড়ে তার দলটা চেঞ্জ করেছে দেখাতে পারবেন না। তাপস রায় যে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, দলটা ছেড়েছে, বিধায়ক পদটা ছেড়েছে, তারপরে অন্য দলে গেছে। এই সিদ্ধান্ত তো কেউ নেয় না, কমপ্লিটলি মানে স্বার্থের আশায় করে। আমি তাই মনে করি। তৃণমূল কংগ্রেসের নেত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই সকলকে একজোট হয়ে একসঙ্গে থেকে নির্বাচনে লড়ার বার্তা দিয়েছেন, কিন্তু তাও দেখা যাচ্ছে কখনো সংবাদ মাধ্যমে বা কখনো নির্বাচনী প্রচারে বা বিভিন্ন সময় দেখা যাচ্ছে একে অপরের কন্ট্রাডিকশন মন্তব্য তারা করে ফেলছেন। এটা কি মিজাজ হারিয়ে করছেন না ইন্টেনশনালি করছেন, কি বলবেন? নাকি খুব সহজে সত্যি কথাটা বলে দিচ্ছেন? ব্যাপারটা না, খুব সহজে সত্যি কথা বলছে না। ব্যাপারটা হচ্ছে এদের পার্সোনালি বিদ্বেষ থেকেই এসব কথাগুলো আসছে। মানে আপনার সাথে আমার যদি সম্পর্ক ভালো না থাকে তাহলে আমি বলে দিতে পারছি, এই ধরনের ব্যাপারটা হচ্ছে। মানে এদের নিজেদের মধ্যে প্রচুর বিদ্বেষ, একে অপরের সাথে মিলেমিশে চলতে পারে না। পরিষ্কার, একটা রাজনৈতিক দল করলে সেই রাজনৈতিক দলের যে কর্মীই হোক, ত্রুটি বিচ্যুতি প্রত্যেকটা মানুষের জীবনে থাকে। তাতে হতে পারে যে আমরা একসাথে দল করছি, কারোর মতের সাথে আমার মিলে না, কিন্তু সেটাকে রাস্তায় বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সন্দেশখালীর প্রসঙ্গ নিয়ে কি বলবেন? সম্প্রতি সেখানে এনএসজি তল্লাশি অভিযান করলো, অস্ত্র উদ্ধারের কথা, বিজেপির একজন গ্রেফতার, কি বলবেন এই পরিস্থিতি? সন্দেশখালীর ঘটনা যেটা হয়েছে সেটা আমি ব্যক্তিগতভাবে বলছি মোটেও ভালো হয়নি, ভালো কাজ হয়নি। মানুষ হিসেবে বলছি, তাতে দল হয়তো আমায় পানিশমেন্ট দেবে, কিন্তু তাতে কিছু যায় আসে না, কারণ রাজনৈতিক দল করে আমার তো সংসার চলতে হয় না। আমি একদম শেষ প্রশ্ন করব যে নির্বাচন 1 জুন, প্রচার চলছে, কাকলিদি তো জয় নিয়ে আশাবাদী, আপনি কি বলছেন? আপনারা কাকলিদি জিতবে, 100% জিতবে। বিরোধীদের কি বার্তা দিতে চাইবেন? বিরোধীদের একটাই বার্তা দেব, নির্বাচন শান্তিপূর্ণভাবে করার চেষ্টা করুন, আপনারাও করুন, শালীনতা বজায় রেখে করুন। আপনাদের শালীনতা থাক, আমাদের শালীনতা থাক, ভোট হোক, মানুষ ভোট দিক, মানুষ যাকে পছন্দ করে তাকে যেন ভোট দিতে পারে। এটা আমাদের সবার ক্ষেত্রেই এই জিনিস দেখা উচিত এবং আমি মনে করি সেভাবেই, মানে রাজনীতিটা সেইভাবেই চলা উচিত। আর সুন্দর করে চললেও কাকলি ঘোষ দস্তিদার অন্তত 1,00,000 ভোটে জিতবে।
সুভাষদা, আমি একদম শেষ প্রশ্ন করব। সাধারণত বলে থাকি যে সাধারণ মানুষকে কি বার্তা দেবেন, কিন্তু আজকের ক্ষেত্রে একটু প্রশ্নটা ঘুরিয়েই করব, আপনি আপনার দলের সহকর্মীদের কি বার্তা দেবেন? সহকর্মীদের বার্তা একটাই বার্তা আমার, সহমর্মিতা বজায় রাখুন। আমরা এক পাড়ায় থাকি, কেউ সিপিএম করে, কেউ বিজেপি করে, কেউ তৃণমূল করে, কিন্তু সহমর্মিতা বজায় থাক। আমরা যখন এক পাড়ায় থাকি, দল যে যার করতে পারে, মত প্রত্যেকের আলাদা আলাদা থাকতে পারে, তার মানে এই না আমি সবাইকেই বলবো যে নিজেদের মধ্যে বিভেদ, কাটাকাটি, মারামারি, হানাহানি, ধাক্কাধাক্কি এগুলোকে বর্জন করেই চলা উচিত। অনেক অনেক ধন্যবাদ। আমরা তখন কথা বলছিলাম সুভাষ বাবুর সঙ্গে, এবং তিনি কিন্তু রাজনীতির ময়দানে খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন, এ কথা সকলেই জানেন। আর এই স্ট্রেট ফরওয়ার্ডের জন্য একাধিক সময় নানান বিতর্ক তৈরি হয়েছে, কিন্তু তাতেও কুছ পরোয়া নেই। আমরা তার সঙ্গে আবারও ভবিষ্যতে আলোচনা করব এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক পরিস্থিতি তার মুখ থেকে শুনবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নজরে বাংলা। নমস্কার।